কখনো ভেবে দেখেছেন আকাশে যখন বিশাল একটা প্লেন উড়ে যায়, শত শত টন ওজনের একটা জিনিস, কি করে সেটা মেঘের মধ্যে ভেসে থাকে? মনে হয় যেন মাধ্যাকর্ষণ শক্তিকে কোনো পাত্তাই দিচ্ছে না। তো চলুন আজ এই ঘটনার পেছনের সহজ বিজ্ঞানটা একটু জেনে নেওয়া যাক। ঠিক এটাই তো সেই প্রশ্নটা, তাই না? একটা জিনিস যা কিনা কয়েক শটা গাড়ির চেয়েও ভারী, সেটা কিভাবে বাতাসে ভেসে থাকে? এর পেছনে কিন্তু কোনো জাদু নেই, আছে একদম খাঁটি পদার্থবিজ্ঞান আর তার কিছু দারুণ নিয়ম। আসলে একটা বিমান যে আকাশে ওড়ে, তার পেছনে কোনো একটা কারণ নেই। ব্যাপারটা অনেকটা একটা ফুটবল টিমের মতো, যেখানে 4 জন প্লেয়ার একসঙ্গে খেলছে। এই 4টা শক্তি যখন একে অপরের সাথে একদম পারফেক্ট বোঝাপড়া করে কাজ করে, তখনই বিমানটা আকাশে ভেসে থাকে আর সামনের দিকে এগিয়ে যায়। আচ্ছা, এই যে সেই 4 খেলোয়াড়, দেখুন, লিফট এটা বিমানকে উপরের দিকে ঠেলে দেয়, আর ঠিক তার উল্টো দিকে কাজ করে ওজন, মানে যেটা বিমানকে নিচের দিকে টানে। তারপর আছে থ্রাস্ট, এটা আসে ইঞ্জিন থেকে, বিমানকে সামনের দিকে এগিয়ে নিতে। আর সবশেষে হলো ড্র্যাগ, সোজা কথায় বাতাসের বাধা, যেটা গতি কমিয়ে দিতে চায়। এই 4টার মধ্যেই আসল খেলাটা চলে। এবার চলুন এই 4টার মধ্যে সবচেয়ে মজার আর জরুরি শক্তিটা নিয়ে কথা বলি। সেটা হলো লিফট, মানে যে শক্তিটা আস্ত বিমানটাকে মাটি থেকে আকাশে তুলে ফেলে। আর এর পুরো রহস্যটাই লুকিয়ে আছে প্লেনের ডানার ডিজাইনের মধ্যে। এখানেই আসল ম্যাজিকটা। লিফট জিনিসটা কি? খুব সহজ করে বললে এটা হলো ওপরের দিকে একটা অদৃশ্য ধাক্কা। এই ধাক্কাটা তৈরি হয় কারণ প্লেনের ডানা বাতাসকে এমনভাবে কাটে যে ডানার ওপরের আর নিচের বাতাসের চাপে একটা বিশাল তফাৎ হয়ে যায়। খেয়াল করে দেখবেন প্লেনের ডানার ওপরের দিকটা একটু গোল বা বাঁকানো হয়। এর কারণটা কি জানেন? যখন প্লেনটা সামনের দিকে যায়, এই বাঁকানো পথের জন্য উপরের বাতাসকে একটু বেশি পথ ঘুরতে হয়। তাই উপরের বাতাস খুব জোরে ছোটে আর নিচের সোজা অংশের বাতাসটা বেশ আস্তে চলে। আর এখানেই ফিজিক্সের একটা মজার নিয়ম কাজ করে। যেখানেই বাতাস বা যে কোনো ফ্লুইডের গতি বেশি, সেখানে চাপ কমে যায়। তো যেহেতু ডানার ওপরে বাতাস খুব দ্রুত ছুটছে, তাই সেখানে চাপটাও কম। আর নিচে বাতাস আসতে যাচ্ছে, তাই চাপটা বেশি। এই যে চাপের পার্থক্যটা হলো, এটাই কিন্তু আসল খেলা। নিচের দিকের বেশি চাপ সবসময় ওপরের কম চাপের দিকে একটা ধাক্কা দেয়। ভাবুন তো, এই ধাক্কাটাই হলো লিফট, আর এটাই ওই বিশাল বিমানটাকে ওজন উপেক্ষা করে সোজা আকাশে তুলে দেয়। অসাধারণ, তাই না? আচ্ছা, ওপরে ওঠার ব্যাপারটা তো বোঝা গেল, কিন্তু বিমানটা সামনে এগোয় কিভাবে? এখানে চলে আরেকটা লড়াই, অনেকটা দড়ি টানাটানি খেলার মতো। একদিকে আছে ইঞ্জিন, যে বিমানকে সামনে টানছে, আর অন্যদিকে আছে বাতাস, যে ওকে পেছনে টানছে। ইঞ্জিন থেকে যে ধাক্কাটা আসে সেটাই হলো থ্রাস্ট, আর বাতাস যে বাধাটা দেয় সেটাই হলো ড্র্যাগ। একজন সামনে ঠেলে আরেকজন পেছনে টানে, একদম সোজা হিসাব। মজার ব্যাপার হলো, এই থ্রাস্ট আর লিফটের মধ্যে একটা দারুণ সম্পর্ক আছে। ইঞ্জিন যত জোরে বিমানটাকে সামনে ঠেলবে, মানে থ্রাস্ট যত বাড়বে, প্লেনের গতিও তত বাড়বে। আর গতি বাড়লে কি হবে? ডানার ওপর দিয়ে বাতাস আরও দ্রুত বইবে, যার ফল হলো আরও বেশি লিফট। এই কারণেই কিন্তু টেক অফের সময় ইঞ্জিনগুলো একেবারে ফুল পাওয়ারে গর্জে ওঠে। তো আমরা 4টা শক্তিকেই চিনে নিলাম: লিফট, ওজন, থ্রাস্ট আর ড্র্যাগ। কিন্তু আসল কামালটা হলো এই 4টার মধ্যে একটা পারফেক্ট ব্যালেন্স তৈরি করা। পাইলটরা ঠিক এই কাজটাই করেন। তারা এই 4টা শক্তিকে এমনভাবে নিয়ন্ত্রণ করেন যেন সবকিছু একদম ঠিকঠাক থাকে। তাহলে একটা প্লেন মাটি থেকে উপরে ওঠে কিভাবে? সূত্রটা খুবই সহজ। লিফটকে অবশ্যই ওজনের চেয়ে বেশি হতে হবে, ব্যাস প্লেন ওপরে উঠতে শুরু করবে। আর সামনে এগোবে কিভাবে? যখন থ্রাস্ট বা ইঞ্জিনের ধাক্কাটা বাতাসের বাধা বা ড্র্যাগের চেয়ে বেশি হবে। একদম সিম্পল। আর একবার আকাশে উঠে গেলে পাইলট এই শক্তিগুলো নিয়ে খেলার মতো করে প্লেন চালান। ওপরে উঠতে হবে, লিফট বাড়িয়ে দিলেন, নিচে নামতে হবে, লিফট একটু কমিয়ে দিলেন। গতি বাড়াতে থ্রাস্ট বাড়ালেন, কমাতে হলে কমালেন। আর যখন দেখবেন প্লেনটা শান্তভাবে একই উচ্চতায় একই গতিতে উঠছে, তখন বুঝবেন যে একটা দারুণ ব্যালেন্স তৈরি হয়েছে। মানে লিফট আর ওজন তখন সমান, আর থ্রাস্ট আর ড্র্যাগও সমান সমান। তো পুরো ব্যাপারটা থেকে কি বোঝা গেল? এই যে বিশাল একটা বিমান আকাশে উঠছে, এটা আসলে কোনো ম্যাজিক না। এটা হলো সায়েন্স, ইঞ্জিনিয়ারিং আর মানুষের বুদ্ধির এক অসাধারণ মেলবন্ধন। প্লেনের প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা ডিজাইন করা হয়েছে শুধু এই 4টা শক্তিকে ঠিকমতো কাজে লাগানোর জন্য। এই ঘটনাটা আমাদের ভাবতে বাধ্য করে যে আমাদের চারপাশে ঘটে যাওয়া কত অবাক করা ঘটনার পেছনেই কিন্তু এমন সহজ সরল বিজ্ঞান লুকিয়ে আছে। একটু ভাবলেই হয়তো এমন আরও অনেক উদাহরণ পাওয়া যাবে, তাই না?
বিজ্ঞানের আর কোন জিনিসটা আমাদের ঠিক এভাবেই অবাক করে?